ড্রামাটির শুরুতেই আমরা ফিমেল লিড জিয়াকে দেখতে পাই। জিয়াকে এখানে দেখুন একটি ছেলে যার নাম ছিল শ্যান, ও তো সবার সামনে ধরে নিয়ে এসেছিল আর জিয়াকে এখানে অনেকটাই বেশি অত্যাচার করতে শুরু করে। আসলে জিয়া এখন প্রেগনেন্ট ছিল, কিন্তু এখনো জিয়ার বিয়ে হয়নি। আর গ্রামে কেউ যদি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সবাই তো তাকে অনেকটাই খারাপ মনে করে। এখানে শ্যান থেকে সবার সামনে এটাই প্রমাণ করতে চাচ্ছিল যে জিয়া নামের মেয়েটি অনেকটা বেশি খারাপ। এখানে জিয়াকে মারছিল, তাই জিয়ার বাবা চলে আসে, বলতে থাকে শ্যানকে যে তুমি আমার মেয়েকে কোনো কিছু বলো না, আমার মেয়েকে ছেড়ে দাও, তোমার যা কিছু করার ইচ্ছা আমার সাথে করো। এখানে শ্যান তো জিয়ার বাবার কোনো কথাই শোনে না, ওনাকে ফেলে দিয়েছিল। এই শ্যান নামের ছেলেটির সাথে জিয়ার বিয়ে ঠিক হয়েছিল। জিয়া বলতে থাকে শ্যানকে তুমি আমার বাবাকে কোনো কিছু করো না, তোমার যা ইচ্ছা আমার সাথেই করতে পারো। আর এখানে অনেকটাই বেশি মারধর করছিল জিয়াকে। এখন আমরা জানতে পারি যে জিয়া আসলে কিভাবে প্রেগনেন্ট হয়েছিল। আর তার বেবির বাবাকে আমরা এই ড্রামার মেইন লিডকে দেখতে পাই, নাম ছিল শাও। শাও এখানে গডের কাছে পে করছিল যাতে করে ওর গ্র্যান্ডমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে শাওয়ের বোন ছিল, বলতে থাকে শাওকে যে তুমি এরকম ভাবে পে করলে গ্র্যান্ডমা একদমই ঠিক হয়ে যাবে না, আমি তো বলবো এর থেকে ভালো তুমি একটি মেয়েকে বিয়ে করে নাও, এরপরে তোমার একটি বেবি হবে আর ওই বেবিটিকে দেখার পর গ্র্যান্ডমা এমনিতেই ভালো হয়ে যাবে। ওর বোনের নাম ছিল রোজি। তখনই শাওয়ের কাছে এখানে জিয়া চলে এসেছিল। আসলে জিয়াকে কিছু গুন্ডারা ধাওয়া করছিল, তাই ও সাহায্য চাইতে এখানে চলে এসেছে। জিয়াকে দেখার পর রোজি অনেকটাই খুশি হয়ে যায়, তার মনে হচ্ছিল যে এটাই তার ভাবি হবে। এখানে তো জিয়া সাহায্য চাইতে থাকে শাওয়ের কাছে। শাও তো কোনো কিছু প্রথমে বলছিল না, একটু পরে এখানে শ্যান এসেছিল তার সব গার্ডদেরকে নিয়ে এখান থেকে জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে সে অনেকটাই চিল্লাচিল্লি করতে থাকে, যার কারণে শাও তো ওর গার্ডদেরকে বলেছিল যেন শ্যানকে এখান থেকে বের করে দেয়। এরপরেও এখানে শ্যান একদমই চুপচাপ থাকছিল না, ও বলছিল এখান থেকে জিয়াকে নিয়ে যাবে। কিন্তু পরে যখন ও জানতে পারে এই লোকটি আসলে তাদের গ্রামের উপরে ইনভেস্টমেন্ট করেছে, তো তখন চুপ হয়ে যায় আর এরপরে ওর গার্ডদেরকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। জিয়া তখন শাওকে থ্যাংক ইউ বলে তাকে বাঁচানোর জন্য। এখান থেকে চলে যেতে নিলে তখনই আবার রোজি তাকে ধরেছিল, বলতে থাকে তুমি একা একা রাতে কিভাবে যাবে। এরপরে ওর ভাইকে বলে তুমি এই মেয়েটিকে বাড়িতে রেখে আসো, ও একা একা কিভাবে যাবে। শাও বলে যে তোমরা মেয়েরা কি এরকমই হও নাকি, আমি ওকে চিনি না কিছু না, ওকে নিয়ে আমি কেন ওর বাড়িতে যাবো, ওকে রেখে আসতে। রোজি বলে তুমি কিরকম ছেলে, দেখতে পারছো না এখন কতটা রাত হয়ে গিয়েছে, এই মেয়েটি একা একা কিভাবে ওর বাড়িতে যেতে পারবে, তাই তো বলছি ওকে তুমি ওর বাড়িতে রেখে আসো। ওর জায়গায় যদি আমি হতাম তাহলে কিন্তু তুমি অবশ্যই এমনটি করতে, তাহলে আজকে কেন মানা করছো। তখন শাহ বলে জিয়াকে যে ঠিক আছে, একটু পরে আমার সাথে এসে দেখা করো, আমি আমার রুমে আছি, 10 মিনিট পর আমি তোমাকে তোমার বাসায় রেখে আসবো। আর এখানে বলতে থাকে রোজি যে তুমি কোনো চিন্তা করো না, আমার ভাই অনেকটাই ভালো। তখন মনে মনে বলতে থাকে জিয়া ইনি তো আসলে অনেকটা ভালো, কিন্তু শুধুমাত্র একটু রুড টাইপের। জিয়া ওখান থেকে বাইরে এসেছিল, ওই এখানে বাইরে একজনকে কথা বলতে শোনে, যেখানে ওই লোকটি একটি মেয়েকে বলছিল আমি আমার কাজ করে দিয়েছি, ওই মেডিসিনটি আমি এখন ড্রিঙ্কের ভিতরে মিশিয়ে দিয়েছি, একটু পরই ওটা ওখানে শাও খেয়ে নেবে। জিয়ার কাছে এটা কিছুটা অন্যরকম লাগে, ও বুঝতে পেরেছিল এখন শাও বিপদের ভিতরে রয়েছে। আর এদিকে আমরা শাওকে দেখতে পাই, শাও তো ততক্ষণে ওটা খেয়ে নিয়েছিল, যেটা কিনা আসলে এক রকমের ড্রাগস ছিল, কিন্তু শাও তো আর এটা একদমই জানতো না। শাওয়ের একটু পরে কেমন লাগতে শুরু করে আর ভিতরে তখন জিয়া চলে এসেছিল। শাও তো জিয়াকে দেখার পরে এখানে জোর করে জিয়াকে কিস করতে শুরু করে। জিয়া অনেক চেষ্টা করছিল শাওকে ওর কাছ থেকে দূরে সরাতে, কিন্তু ও পারে না। আর যার কারণে এইখানে তখন জোর করে মিস্টার শাও তো জিয়ার সাথে নাইট স্পেন্ড করে নিয়েছিল। একটু পরে এখানে ঝাও নামের একটি মেয়ে চলে এসেছিল, অনেকটা সুন্দর করে রেডি হয়ে এসেছিল এখানে শাওয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু ও যেতে পারে না। এর আগে রোজে এখানে বাধা দিয়েছিল, ওকে বলছিল যে তুমি এরকম ভাবে কোথায় যাচ্ছ। ঝাও বলে একদমই আমাকে বাধা দিও না, এখন তোমার ভাইয়ের তো আমারই প্রয়োজন রয়েছে, তাই আমাকে এখান থেকে যেতে দাও। রোজি বলে তুমি আর ভিতরে গিয়ে কি করবে, আমার ভাই তো ভিতরে অন্য আইটি মেয়ের সাথেই রয়েছে, তাই তোমার যাওয়ার কোনো দরকার নেই। ঝাও বলে তুমি আমার বলা কথাগুলো একদমই বুঝতে পারছো না, আমাকে তাড়াতাড়ি এখন শাওয়ের কাছে যেতে হবে। ও আবারও যেতে নিচ্ছিল, রোজি ওকে আবারও বাধা দিয়েছিল, বলে আমি তোমাকে বললাম না যাওয়ার কোনো দরকার নেই, কারণ অলরেডি আমার ভাইয়ের কাছে আমার ভাবি রয়েছে, তাই তোমার কোনো দরকার নেই। এখানে তো ঝাও অনেকটাই অবাক হয়ে যায় যে শাওয়ের কাছে এখন কোন মেয়ে রয়েছে। ও আরো বেশি চেষ্টা করতে থাকে ভিতরে যাওয়ার, কিন্তু রোজি ওকে জোর করে বাড়ি থেকেই বের করে দিয়েছিল। পরের দিন সকালের সিন দেখানো, এখানে শাও উঠে পড়েছিল আর এরপরে বলতে থাকে জিয়াকে যে তুমি তো এইসব কিছুই চেয়েছিলে। জিয়া অনেকটা বেশি ভয় পেয়েছিল, ও বলে আমি কখনো এরকম কোনো কিছুই চাইনি। শাও বলে এখন ভালো সাজার নাটক কেন করছো, ওটা তুমি ছিলে যে কিনা আমার ড্রিঙ্কের ভিতরে ড্রাগস মিশিয়ে দিয়েছিলে যাতে করে আমার সুবিধা নিতে পারো, আর এখন ওই রকমটাই হয়েছে, তুমি বাকি সব মেয়েদের মতনই টাকার জন্য
এইসব কিছু করো। এখানে জিয়া বলে, আমি কোনো কিছুই করিনি, আমি কখনোই আপনার ড্রিঙ্কের ভিতরে কিছুই মেশাইনি, বরং আমি তো এসেছিলাম আপনাকে সত্যিটা বলার জন্য। আমার মেয়ে এরকম কোনো কিছুই করেনি, আমি আমার মেয়েকে ভালো করে চিনি, ও কখনোই এরকম কাজ নিজে থেকে করবে না, হতে পারে এর পিছনে কোনো কারণ রয়েছে। শান এখানে আসার পর জিয়ার বাবার কোনো কথাই শোনে না, জিয়াকে আবারও অনেকটাই বেশি অপমান করতে থাকে। জিয়াকে এখানে অনেক বেশি মারধরও করছিল আর সবাইকে এইটাই বলছিল এই মেয়েটি একদমই ভালো না, একে এখন আমরা গ্রামে আর কিছুতেই রাখতে পারবো না। জিয়ার বাবা শানকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যেন এরকম কোনো কিছু না করে জিয়ার সাথে। এখানে আমরা তখন শানের বাবাকেও দেখতে পাই। শানের বাবা এই গ্রামের হেড ছিল, তিনি এখানে তার ছেলেকেই সাপোর্ট করেন। জিয়া বলছিল তুমি কেমন ছেলে, এখানে একটি প্রেগনেন্ট মহিলাকে এরকম ভাবে মারধর করছো, কিন্তু শান তো ওর উপরে আরো রেগে যায়, ওকে অনেক বেশি মারতে শুরু করে। জিয়ার বাবা বলে ঠিক আছে, জিয়া যেহেতু প্রেগনেন্ট হয়েছে তাহলে তোমার ওকে আর বিয়ে করতে হবে না, কিন্তু এইসব কিছু করা বন্ধ করো। শান এতেও রেগে গিয়েছিল, জিয়ার বাবাকে এখানে অনেক জোরে একটি লাথি মেরে ফেলে দিয়েছিল। জিয়া তার বাবার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এখানে গ্রামের বাকি সবাই বলতে থাকে এই মেয়েটি প্রথম ছিল যে কিনা আমাদের গ্রাম থেকে বের হয়েছিল কলেজে যাওয়ার জন্য, শহরে কলেজে পড়তে গিয়েছিল, কিন্তু এই তো ওখানে পড়তে গিয়ে এইসব কিছু করে এসেছে। আর এর মতন যদি এখন বাকি মেয়েরাও কলেজে পড়তে যেতে চায় তাহলে তো ওরাও এইসব কিছু করে আসবে, তাই আমরা এই মেয়েটিকে কিছুতেই ছাড়তে পারবো না, একে এখন একটি উচিত শিক্ষা দিতে হবে। জিয়ার বাবা বাধ্য হয়ে গ্রামের হেডকে বলে যেন এই সব কিছু বন্ধ করতে বলে, কিন্তু উল্টো এখানে গ্রামের হেডই অনেক রেগে যায়। আরও তো এখানে নিজের ছেলেকে অর্ডার দিচ্ছিল যেন জিয়াকে অনেকটা বেশি শিক্ষা দেয়, যাতে করে নেক্সট টাইম থেকে এরকম আর কেউ করতে না যায়। আর এখন তো শ্যান ওর বাবার সাপোর্টও পেয়ে গিয়েছিল, যার কারণে ও তখন এখানে একটি চাবুক উঠিয়ে নেয়। আর এখানে ওর বাবা বলছিল যে এটা দিয়ে তুমি ওই মেয়েটিকে মারতে পারো। জিয়া অনেকটাই ভয় পাচ্ছিল, জিয়ার বাবাও অনেক বেশি ভয় পেতে থাকে নিজের মেয়ের জন্য। ও এখানে আবারও গ্রামের হেডের পা ধরে নিয়েছিল যে প্লিজ এমনটি করতে বাধা দিন আপনার ছেলেকে, এরকমটি করলে আমার মেয়ে তো একদমই বাঁচতে পারবে না আর ওর বেবিটাও এখানে মারা যাবে। তখন বলছিল শ্যান কেমন হবে যদি আমি এখানে ওকে আর ওর বেবিকেই মেরে ফেলি। এরপর বাবা আর ছেলে মিলে এখানে তখন জিয়াকে অনেকটাই বেশি মারধর করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই শাওয়ের গ্র্যান্ডমাকে, তিনি এখানে অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। শাও তো এটা বুঝতে পেরেছিল, তাই বলছিল যে আপনি কেন অসুস্থ হওয়ার নাটক করছেন, ডক্টর আপনার রিপোর্ট দেখার পর বলেছে আপনি একদমই ঠিক রয়েছেন। শাওয়ের গ্র্যান্ডমা বলে যে ডক্টর তো বলবে আমি ঠিক রয়েছি, কারণ আমি নিজে তো ঠিক রয়েছি জানি, কিন্তু আমার মনে অনেক কষ্ট, কারণ তুমি এখনো বিয়ে করনি আর দেখো তোমার কোনো বাচ্চা কাচ্চাও নেই, আমি কি ওদেরকে না দেখে মারা যাবো, তুমি তার মানে এটাই চাও। রোজি বলে গ্র্যান্ডমা একদম ঠিক কথাই বলেছে, তোমার এখন অনেকটাই বয়স হয়ে গিয়েছে, কিছুদিন পর দেখা যাবে তুমি গ্র্যান্ডপার মতন হয়ে যাবে, কিন্তু তোমার কোনো ওয়াইফ আর বেবি থাকবে না। তখন ভিতরে গার্ডরা ওই ছেলেটিকে ধরে নিয়ে এসেছিল যে কিনা ওই দিন রাত্রে ঝাউয়ের সাথে কথা বলছিল। ও এখানে নিজের সব ভুল স্বীকার করে নেয় যে ঝাউ আমাকে বলেছিল ওই দিন আপনার ড্রিঙ্কসের ভিতরে ড্রাগস মিশিয়ে দিতে। রোজি বলে এই কারণে ঝাউ ওই দিন ওখানে চলে এসেছিল, কিন্তু আমি তো ওকে একদমই ভিতরে যেতে দেইনি, এর মানে আমার ভাই তো ওই সব কিছু তখন ওই অচেনা মেয়েটির সাথেই করে নিয়েছে। সবকিছু জানার পরে শাও তখন ওর নিজের ভুলটি বুঝতে পারে যে ওই মেয়েটির কোনো দোষ ছিল না, ও নিজে মেয়েটিকে ভুল বুঝে নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যানকে, ও এখনো এখানে জিয়াকে অনেকটা বেশি মারধর করছিল আর জিজ্ঞাসা করতে থাকে এই বেবিটির বাবাকে তুমি কোন ওল্ড ম্যানদের সাথে ছিলে। জিয়া বলে আমি একদমই জানি না, এই বেবিটির বাবাকে, ওই সবকিছু ভুল করে হয়ে গিয়েছে। শ্যান বলে এত বড় একটি ভুল কিভাবে হতে পারে, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। এখানে জিয়ার বাবা বলছিল শ্যানকে তোমাকে একদমই জিয়াকে বিয়ে করতে হবে না, শুধুমাত্র এখন জিয়াকে ছেড়ে দাও, তুমি যদি ওকে এরকম ভাবে মারধর করো তাহলে ওর বেবিটা নষ্ট হয়ে যাবে। শ্যান বলে এতে করে ভালোই হবে, আর যদি এখানে মারতে মারতে জিয়াও মারা যায় তাহলে আমার কোনো কিছু যায় আসে না। এইটা বলে ও আবারও জিয়াকে মারতে শুরু করে। সবাই বলছিল এত খারাপ একটি কাজ করে আসার পর কিভাবে ওরা এখানে কথা বলতে পারে, আর জিয়ার কাছে কোনো উপায় ছিল না, তাই তো বাধ্য হয়ে তখন এখানে শাওকে ফোন করেছিল। অন্যদিকে রোজের কাছে তখন হসপিটাল থেকে রিপোর্ট এসেছিল। রোজি এটা দেখার পর অনেকটাই খুশি হয়ে যায়, কারণ শাও যে মেয়েটির সাথে ছিল ওই মেয়েটি এখন প্রেগনেন্ট, আর ও খুশি হয়ে এটা তখন গ্র্যান্ডমাকে দেখায়। গ্র্যান্ডমাকে এটাও বলছিল যে ওই মেয়েটির কাছে এখন 3টা বেবি রয়েছে, আর এইটা জানার পর গ্র্যান্ডমা অনেকটাই খুশি হয়ে যায়। এখানে রোজিও অনেকটাই খুশি হয়েছিল। শাও বলতে থাকে ওদের দুজনকে তোমরা কি একটি রিপোর্ট দেখে এইসব কথা বলা শুরু করেছো, এমন কোনো কিছুই না, হতে পারে ওই বেবিগুলো আমার না, ওই মেয়েটি অন্য কারোর সাথে ছিল, এই বেবিগুলো অন্য কারোর। রোজি বলে আমি শিওর ওই বেবিগুলো তোমারই হবে। তখনই এখানে শাওয়ের কাছে ফোন চলে এসেছিল যেটা কিনা জিয়া করেছিল। এখানে তারা জিয়ার অনেকটা বেশি কান্নার শব্দ শুনতে পায়, যার কারণে গ্র্যান্ডমা, রোজি আর শাও তারা তিনজনই অনেকটা অবাক হয়ে গিয়েছিল। আর এদিকে যখন শান দেখতে পায় এ তো অন্য কারোর কাছে ফোন করেছে, তখন
তখন ওর কাছ থেকে ফোনটি নিয়ে ভেঙে দিয়েছিল। আর এইদিকে শাও বুঝতে পারে যে এখন জিয়া কোনো বিপদের ভিতরে রয়েছে। জিয়াকে এখানে অনেকটাই বেশি মারধর করেছিল শ্যান, যার কারণে ওর তখন এখানে ব্লিডিং হতে শুরু করে। যেটা দেখার পর সবাই অনেকটা বেশি ভয় পেয়ে যায়, বলতে থাকে এই মেয়েটি কি মারা গিয়েছে। আবার বাকি সবাই বলতে থাকে এই যদি মারা যায় এতে আমাদের কোনো কিছু যায় আসে না। তখন গ্রামের হেড এখানে সবাইকে থামতে বলেছিল আর বলেছিল এই যদি মারা যেয়ে থাকে তাহলে একে গিয়ে ফেলে দিয়ে আসো। আর আজকের পর থেকে গ্রামের কেউ এরকম কোনো কিছু করার সাহস করবে না। জিয়া তখন বলে ওঠে শ্যান আর ওর বাবাকে যে তোমরা দুজনে অনেকটা বেশি খারাপ। এখানে শ্যান বলে তুমি খারাপের কি দেখেছো, দেখো আমি তোমাকে আরো কত বেশি মারধর করি। এইটা বলার পর ও আবারও নতুন করে এখানে জিয়াকে মারার চেষ্টা করতে নিচ্ছিল, কিন্তু তখনই এখানে চলে এসেছিল মিস্টার শাও। ও তো এখানে তখন শ্যানের হাতে ধরে নিয়েছিল। শ্যান এরপরে এখানে মিস্টার ছাওয়ের উপরে রাগ দেখাতে শুরু করে যে তুমি কে আর আমাদের ম্যাটারের ভিতরে কেন এসেছো। শাও দেখতে পায় এখানে জিয়ার অবস্থা অনেকটাই খারাপ আর শ্যান বলতে থাকে এই মেয়েটিকে ছেড়ে দাও, এই মেয়েটি কি করেছে এটা তো তুমি জানোই না। শাও বলে এ যা করেছে আমি সব জানি, আর তোমরা যে এখানে ওর সাথে কত খারাপ ব্যবহার করেছো এটাও জানি, তাই এখন আমি তোমাদেরকে একদমই ছাড়বো না। আমি যে তোমাদের গ্রামে ইনভেস্টমেন্ট করতে চেয়েছিলাম ওটা আর একদমই করবো না। গ্রামের সবাই এখানে শাওয়ের মুখ থেকে এই কথাটি শোনার পর একদমই বিশ্বাসই করে না। আর গ্রামের হেড বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি নিজেকে কি দাবি করছো এটা কি তুমি জানো। শাও বলে হ্যাঁ আমি ভালো করেই জানি, আমি হচ্ছি মিস্টার শাও যে কিনা তোমাদের গ্রামে অনেক বড় একটি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এখন আমার মনে হয় আমি ভুল করতে চাচ্ছিলাম, আমি আর একদমই এটা করব না। শ্যান তো এটা জানার পর অনেকটাই হাসতে থাকে। গ্রামের সবাই অনেকটাই হাসতে থাকে যে এর তো দেখা হয়েছে জিয়ার সাথে আর নিজেকে এখন অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট ভাবছে। শ্যান বলতে থাকে এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন এখানে জিয়াকে বাঁচাতে চলে এসেছো, কারণ জিয়া যে ছেলেটির সাথে ছিল ওই ছেলেটি আসলে তুমি ছিলে, আর জিয়ার কাছে এখন যে বেবিগুলো রয়েছে ওগুলো তোমারই, কিন্তু তুমি জানো না যে তুমি এখানে কাদের সাথে ঝগড়া করতে এসেছো। আমি আর আমার বাবা তোমাকে একদমই ছাড়বো না। জিয়ার বাবা বলছিল সবাইকে এখান থেকে সরো, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে দাও। শ্যান তো রেগে আবারও এখানে জিয়ার বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। এই সব কিছু দেখার পর অনেকটাই রাগ হয় এখানে শাওয়ের যে শ্যান নামের ছেলেটি আসলে কতটা খারাপ। গ্রামের হেড তখন বলতে থাকে শাওকে যে তুমি এসব কিছু নাটক করা বন্ধ করো, তুমি কিছুতেই এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, ও অনেক বড় একটি পাপ করেছে, তাই এখন আমরা ওর সাথে যা ইচ্ছে তা করতে পারবো। শাও বলে আমিও দেখবো তোমরা এই মেয়েটির সাথে কিভাবে কিছু করতে পারো, আমি তোমাদের সবাইকে একদম শেষ করে দেব, আমি তোমাদের সাথে কোনো ইনভেস্টমেন্ট করতে চাই না। এখানে বলতে থাকে গ্রামের হেড দাঁড়াও আমি এক্ষুনি মিস্টার শাওকে ফোন করছি, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, আমি প্রমাণ করে দিতে পারবো তুমি মিস্টার শাও না। এরপরে এখানে মিস্টার শাওয়ের ফোন করেছিল আর যেটা কিনা তখন এখানেই বাজতে শুরু করে, তাই সবাই তো অনেকটাই অবাক হয়েছিল যে এখানে কার ফোন রয়েছে, যে ফোনটি এখানে বাজতে শুরু করেছে। তারা সবাই তখন এখানে নিজেদের ভিতরে ফোন খুঁজতে শুরু করে। তখন একজন গার্ড এখানে ফোনটি নিয়ে এসে দিয়েছিল মিস্টার শাওকে, আর শাও ওখান থেকে কথা বলতে শুরু করে, যেটা দেখার পর প্রথমে শ্যান অনেকটাই অবাক হয়েছিল, কিন্তু এরপরে ও বিশ্বাস করছিল না। শাও ফোন ধরার পর এটাই বলতে শুরু করে আমি যে আপনাদের এই গ্রামে ইনভেস্টমেন্ট করতে চেয়েছিলাম ওইটা এখন আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনাদের সাথে আর কোনো কিছুই আমি করব না। শাওকে এখন এরকম ভাবে কথা বলতে দেখে এখানে গ্রামের হেড তো অনেকটাই অবাক হয়ে যায়, বুঝতে পারে সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে। গ্রামের হেড বুঝতে পারে তার এরকম ব্যবহারে এখন তাদের এত বড় একটি ডিল নষ্ট হয়ে যাবে। গ্রামের সবাই তখন ভয় পেয়ে গিয়েছিল আর শাওকে তখন সরি বলতে থাকে, কিন্তু এরপরেও শাও তো এখানে একদমই ভয় পাচ্ছিল না, ও অনেক জোরে জোরে কথা বলতে থাকে এখানে শাওয়ের মুখের উপরে, তাই ওর বাবা রেগে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল আর বলতে থাকে চুপ করে থাকো নয়তো তোমাকে এই গ্রাম থেকে বের করে দেব, তোমার এইসব কিছুর কারণে এখন আমাদের গ্রাম থেকে অনেক বড় একটি প্রজেক্ট চলে যেতে শুরু করেছে। আর মিস্টার শাওয়ের কাছে এখানে তখন অনেকটাই বেশি হাতজোড় করতে থাকে যেন তাদের সাথে এমনটি না করে। আর এখানে গার্ডরা তখন অনেকটাই বেশি মারধর করতে থাকে শ্যানকে। গ্রামের সবাই তখন এখানে চলে এসেছিল শ্যানকে মারার জন্য, কারণ এখন ওদের কাছে এটাই মনে হচ্ছিল যে শ্যানের এরকম ব্যবহার করার কারণে তাদের গ্রাম থেকে এত বড় একটি প্রজেক্ট চলে যাবে আর যেটা কিনা তাদের জন্য একদমই ভালো হবে না। তাই রেগে এখানে তখন শ্যানকেই মারতে শুরু করে। এরপরে হসপিটালের সিন দেখানো হয়। শাহ বলতে থাকে জিয়ার বাবাকে আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু একদম ঠিক হয়ে যাবে। জিয়ার বাবা তো এখানে অনেকটাই রেগে যায়, বলতে থাকে তুমি ওই ছেলেটি ছিলে যার কারণে আমার মেয়ের এরকম অবস্থা হয়েছে আর আমি তোমাকে কখনোই ছাড়বো না। এইটা বলে তো অনেক জোরে এখানে শাহকে একটি থাপ্পড় মেরেছিল, যেটা দেখার পর গ্র্যান্ডমা তাড়াতাড়ি করে ওখানে যেতে নিয়েছিল, কিন্তু এইদিকে তখন রোজি গ্র্যান্ডমাকে একদমই যেতে দেয় না। রোজি গ্র্যান্ডমাকে যেতে দেয় না আর বলে আমার মনে হয় যে এখানে জিয়ার বাবা একদম ঠিক কাজই করেছে, কারণ আমার ভাই তো জোর করে তখন ওই মেয়েটির সাথে ওই সব কিছু করেছিল, তাই তো ওকে এখানে মার খেতেই হবে। গ্র্যান্ডমা
বলতে থাকে, আরে বোকা, আমি ওখানে তো জিয়ার বাবাকে আটকাতে যাচ্ছি না, বরং আমি ওখানে আটকাতে যেতে চাচ্ছিলাম শাওকে, কারণ ওর তো একটুতেই মাথা গরম হয়ে যায়। জিয়ার বাবা বলতে থাকে, তুমি এসব কিছু কেন জিয়ার সাথে করেছো? ও প্রথম মেয়ে ছিল যে কিনা আমাদের গ্রাম থেকে কলেজে পড়তে গিয়েছিল, আর তোমার কারণে এখন আর ওর জীবনে একদমই ভালোভাবে পড়াশোনাও করতে পারবে না। আর তোমাদের মতন বড় লোকের কাছে তো এই সব কোনো কিছুই না। এত সব কিছু হয়ে যাওয়ার পরেও, এখানে অনেক বকা খাওয়ার পরেও দেখা যায় শাহ তো অনেকটাই ভালোভাবে কথা বলতে থাকে জিয়ার বাবার সাথে, যে আপনি কোনো চিন্তা করবেন না, জিয়া একদমই সুস্থ থাকবে। আর শাহের এরকম ব্যবহার দেখে এখানে গ্র্যান্ডমা আর রোজি তারা দুজনেই পুরো অবাক হয়ে গিয়েছিল। একটু পরে বাইরের ডক্টর চলে এসেছিল। জিয়ার বাবা জিজ্ঞাসা করে যে জিয়া এখন কেমন রয়েছে। এখানে ডক্টর তাদেরকে জানায় বেবি আর বেবির মা তারা দুজনে এখন ঠিক রয়েছে। আর এইটা একদম পুরো মিরাক্কেলের মতন হয়েছে, কারণ তারা আজ পর্যন্ত কখনোই দেখেনি এত বেশি ব্লিডিং হওয়ার পরেও কারো কোনো ক্ষতি হয়নি, তারা দুজনেই একদম ঠিক রয়েছে। এরপরে শাহ ভিতরে চলে এসেছিল জিয়ার কাছে। একটু পরে যখন এখানে জিয়ার জ্ঞানটি ফিরে এসেছিল, তো প্রথমে এখানে নিজের সামনে শাহকে দেখতে পায়। শাহ বলে যে তুমি কোনো চিন্তা করো না, বেবি এখন একদমই ঠিক রয়েছে। জিয়া ওর বাবাকে বলে, তুমি কি ঠিক আছো? তোমার কোথাও বেশি আঘাত লাগেনি? এখানে গ্র্যান্ডমা বলতে থাকে, তোমার বাবা তো অনেকটাই ঠিক রয়েছে, আর তোমার বাবার ভিতরে অনেকটা বেশি এনার্জিও রয়েছে। ওনার তো এনার্জি এতটাই বেশি যে শাহকে অনেক বেশি মারধর করতে পারছিল। শাহ তখন ইশারা করে এখানে গ্র্যান্ডমাকে চুপ থাকতে বলছিল, কিন্তু জিয়া তো এটা জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায়। তার বাবা বলতে থাকে, দেখো আমাকে ক্ষমা করে দাও, আসলে তোমার এরকম অবস্থা দেখার পর আমার অনেকটাই রাগ হয়েছিল, তাই আমি ভুল করে এমনটি করে ফেলেছি। জিয়া তখন এখানে বলতে থাকে শাহকে, আমার বাবার জন্য আমি আপনাকে সরি বলছি। শাহ তখন এখানে একদম সোজা জিয়াকে প্রপোজ করে দিয়েছিল তাকে বিয়ে করার জন্য। এইটা জানার পর জিয়া, জিয়ার বাবা, গ্র্যান্ডমা আর রোজি তারা সবাই অনেকটাই অবাক হয়েছিল, যদিও গ্র্যান্ডমা আর রোজি অনেকটাই খুশি হয়ে যায়। শাহ বলে, ওই দিন আমি তোমার সাথে অনেক বড় একটি ভুল করেছিলাম, তাই তুমি যদি এখন আমাকে এখানে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তোমার বাবা তো আরো ভালোভাবে এখানে তার জামাইকে মারার সুযোগ পেয়ে যাবে। এখন তুমি বলো তুমি কি করবে? জিয়া বলতে থাকে, ওই দিন যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমি তো পরের দিনই পুলিশকে গিয়ে বলে দিতাম, কিন্তু ওইখানে অন্য কারো জায়গায় তুমি ছিলে, তাই আমি আর এইটা কাউকেই বলিনি। আর খুশি খুশি জিয়া তখন এখানে এই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তাই তো সব অনেক খুশি হয়ে যায়। আর রোজিও অনেকটাই খুশি হয়ে গিয়েছিল যে সে ফাইনালি একটি ভাবি পেয়ে গিয়েছে। গ্র্যান্ডমাও খুশি হয়েছিল, কিন্তু এরপরেই বলে শাওকে যে এটা তুমি কেমন প্রপোজাল করেছো, যেখানে কিনা কোনো ডায়মন্ডের রিং নিয়ে আসোনি, আমরা কি এতটাই গরিব? তখন বলতে থাকে শাও যে একবার শুধু জিয়াকে সুস্থ হয়ে যেতে দাও, এরপরে দেখবে আমি কি করি। আমি সবার সামনে এটা অনেক সুন্দরভাবে বলে দেবো যে জিয়া আমার ওয়াইফ। এরপরে যখন জিয়া সুস্থ হয়ে গিয়েছিল, তখন এখানে শাও জিয়াকে নিয়ে একটি শপিং মলে চলে এসেছিল জিয়াকে ড্রেস কিনে দেওয়ার জন্য। জিয়াকে এখানে অনেক ড্রেস দেখায়, কিন্তু কোনোটাও জিয়ার একদমই পছন্দ হচ্ছিল না। শাও বলে, ঠিক আছে, তোমাকে কষ্ট করে এখানে পছন্দ করতে হবে না। ও বলেছিল এখানে সব ড্রেসগুলো প্যাক করে দিতে, বাড়িতে গিয়ে জিয়া আস্তে আস্তে দেখবে, আর ওর যেটা ভালো লাগবে ওটা নিয়ে নেবে। জিয়া বলে, এত ড্রেস নেওয়ার কোনো দরকার নেই, আমি এখান থেকে পছন্দ করে নেব। এরপরে এখানে জিয়ার অনেক সুন্দর করে মেকওভার করা হচ্ছিল, যেখানে তো জিয়াকে অনেক সুন্দর করে সাজানো হয়। জিয়া এখানে অনেক সুন্দর একটি ড্রেস পরে এসেছিল, যেটা পরে জিয়াকে দেখতে অনেকটা বেশি কিউট লাগছিল। আর মিস্টার শাও যখন জিয়াকে দেখতে পায়, তখন অবাক হয়ে জিয়াকেই দেখতে থাকে। শাও তখন জিয়াকে এখানে নিজের কার্ডটি বের করে দিয়েছিল যে তোমার এখান থেকে যা যা পছন্দ কিনে নাও, আসলে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে, তাই এখন এখানে থেকে আমাকে বাধ্য হয়ে চলে যেতে হবে। যখন শাও চলে গিয়েছিল, তখন এই শপের ভিতরে ঝাও ওর একজন ফ্রেন্ডকে নিয়ে চলে আসে, আর ও এখানে অনেক সুন্দর একটি ড্রেস কিনতে এসেছিল, চাচ্ছিল ওই ড্রেসটি পরে ও শাওয়ের কাছে যাবে, যাতে করে শাও তাকে দেখার পর তার প্রেমে পড়ে যায়। আর ওর এখানে আসার পর তো জিয়া যে ড্রেসটি পরেছিল ওটাই পছন্দ হয়ে যায়, তাই বলতে থাকে ওর এরকম একটি ড্রেস লাগবে। একজন স্টাফ বলতে থাকে, এই ড্রেসটা অনেকটা বেশি দামি, এটা শুধুমাত্র আমাদের এখানে এক পিসই রয়েছে, যেটা কিনা এখন এই মেয়েটি নিয়ে নিয়েছে। কিন্তু ঝাও বলে, আমি এসব কিছু একদমই শুনতে চাই না, এটা আমার পছন্দ হয়েছে, তাই আমি এটাই নেব। আর বলতে থাকে জিয়াকে যেন এই ড্রেসটি তাকে দিয়ে দেয়। জিয়া বলতে থাকে, আমি এটা তোমাকে একদমই দিতে পারবো না, কারণ এটা আমার হাজবেন্ড পছন্দ করেছে। ঝাও যখন এটাও জানতে পারে আসলে জিয়া তো গ্রাম থেকে এখানে উঠে এসেছে, তখন ও আরো বেশি করে জিয়াকে এখানে বুলিং করতে শুরু করে। জিয়াকে বলছিল, তুমি যতই দামি একটি ড্রেস পরো না কেন, কখনোই তোমাকে আমাদের মতন দেখাবে না, তুমি সবসময় গ্রামে থাকা একটি সাধারণ মেয়ের মতনই দেখাবে, যাকে কিনা আমাদের বাড়ির মেড বানাতে পারি আমরা। জিয়া বলে, এইটা আমি তোমাকে একদমই দিতে পারবো না, কারণ এইটা আমার হাজবেন্ড পছন্দ করেছে, তাই এটা আমি নেবই। ঝাও বলে, তোমার তো এই ড্রেসটি কেনার মতন কোনো টাকাই নেই। এরপরে এখানে ওর ফ্রেন্ড মিলে আর একজন স্টাফ মিলে ওর কাছ থেকে তখন ড্রেসটি নেওয়ার চেষ্টা করতে থাকে। এরপরে ঝাও রেগে এখানে
জিয়াকে অনেক জোর একটি থাপ্পড় মেরেছিল। এরপরে ওদেরকে বলতে থাকে এই মেয়েটিকে যেরকম করেই হোক না কেন এই ড্রেসটি দেবে না, আর ওর কাছ থেকে এখন এটা খুলে নাও। অন্য আরেকজন স্টাফ এসে বলতে থাকে আমরা এটা কিছুতেই করতে পারি না, কারণ প্রথমে তো এটা মেয়ে জিয়া নিয়েছে, তাই আমরা এটা কিছুতেই আবার আপনাকে বিক্রি করে দিতে পারবো না। যা বলে তোমাদের কি মনে হয় ওর কাছে এত টাকা রয়েছে যে এই ড্রেসটি কিনে নেবে? দেখবে ও গ্রাম থেকে এসেছে, এত টাকা ওর কাছে নেই, তাই এইটা আমাকে দিয়ে দাও। আর বলতে থাকে জিয়াকে যদি তোমার কাছে এতই টাকা থাকে তাহলে এখনই এই ড্রেসটির দাম পে করো। জিয়া তখন এখানে কার্ডটি বের করেছিল। কার্ডটি দেখার পর সবাই অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। আসলে এই কার্ডের ভিতরে তো অনেক বেশি টাকা রয়েছে। যাও বলতে থাকে তোমার কাছে এই কার্ডটি কিভাবে আসতে পারে, কারণ এই কার্ড তো শুধুমাত্র 3 জনের কাছেই রয়েছে যারা কিনা অনেকটাই বেশি রিচ, আর তোমার কাছে এই কার্ড কিভাবে আসতে পারবে? আমার মনে হয় এটা ফেক কার্ড, এর ভিতরে কোনো টাকা নেই, যদি টাকা থেকে থাকে তাহলে এক্ষুনি টাকা দিয়ে দেখাও। জিয়া ওদেরকে বলে এই কার্ডটি ফেক না, এই কার্ডটি আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, আর এর ভিতরে অবশ্যই টাকাও রয়েছে। বলতে থাকে ঝাও যে তোমার হাজবেন্ড হয়তো বা এটা চুরি করে নিয়ে এসেছে, এর ভিতরে কোনো টাকা নেই, কিন্তু এখান থেকে যখন টাকা নিয়েছিল তখন দেখতে পাই সত্যি তো এর ভিতরে অনেক টাকাই রয়েছে। আর ঝাও তো আরো অনেকটাই বেশি রেগে যায়। সবাই তখন চুপ হয়ে গিয়েছিল। আর এখানে যে স্টাফটি ঝাওয়ের হয়ে খারাপ ব্যবহার করছিল জিয়ার সাথে, ও তো আবার জিয়াকে এসে সরি বলতে থাকে। জিয়া ওকে একদমই কোনো কিছুই বলে না। আর এরপরে জিয়া তখন অন্য আইটি স্টাফকে এখানে টাকা দিয়েছিল যে কিনা এখানে জিয়াকে সাহায্য করেছিল। এতে করে স্টাফটি অনেকটাই খুশি হয়ে যায়। এরপরে জিয়া এখানে ঝাউকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল। ঝাউ আর কোনো কিছু বলতে পারে না, ও শুধু এখানে চিৎকার করেই যাচ্ছিল। পরে যখন জিয়া চলে এসেছিল শাওয়ের কাছে, তখন শাও জিয়ার গালটি দেখতে পায়, আর ও বুঝতে পারে জিয়ার সাথে কোনো কিছু খারাপ হয়েছে। তাই জিয়াকে জিজ্ঞাসা করে যে ওখানে কি কেউ তোমাকে বুলিং করেছে? জিয়া বলে তুমি কোনো চিন্তা করো না, এরকম কোনো কিছুই না, কেউ আমাকে বুলিং করেনি। শাও বলতে থাকে তুমি আজকে আমাকে কথা দাও যে তোমাকে কেউ যদি বুলিং করে তাহলে তুমি ওকে একদমই ছেড়ে কথা বলবে না, কারণ তুমি আমার ওয়াইফ, তাই কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি ওদেরকে মুখের উপরে জবাব দিয়ে চলে আসবে। জিয়া বলে হ্যাঁ আমি তোমাকে প্রমিস করছি কেউ আমাকে বুলিং করতেই পারবে না, এখন আমি একদমই ঠিক রয়েছি। এরপরে যখন জিয়া চলে গিয়েছিল তখন ফোন করেছিল শাহ ওর অ্যাসিস্ট্যান্টের কাছে, বলছিল যে খোঁজ নাও তো কে ওখানে জিয়াকে বুলিং করেছিল, আমি তাকে দেখে নিতে চাই। এরপরে আমরা একটি পার্টির সিন দেখতে পাই। এই পার্টিটি আসলে শাও রেখে দিয়েছিল, এইখানে ঝাও ছিল। ও তো জানতে পারে সবার কাছ থেকে। শাও এই পার্টিটা এই কারণে রেখেছে কারণ ও আজকে এখানে সবার সাথে ওর নিজের ওয়াইফের পরিচয় করিয়ে দিতে চায়, আর যাকে কিনা সে অনেকটা বেশি ভালোবাসে। ঝাও তো এটা জানার পর অনেকটাই অবাক হয়ে যায় যে এইটা কিভাবে হতে পারে, শাওয়ের আবার কোনো ওয়াইফ রয়েছে। ও এখানে কারো কোনো কথাই বিশ্বাস করে না। একটু পরে ভিতরে এখানে চলে এসেছিল জিয়া। জিয়াকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। সবাই এখানে জিয়াকে দেখার পর অবাক হয়ে যায় যে এই মেয়েটি এখানে কেন এসেছে। ঝাও বলছিল জিয়াকে যে তুমি কি মনে করেছো এই সুন্দর ড্রেসটি এখানে পরে চলে আসবে আর সবাই তোমাকেই দেখতে থাকবে? এমনটি কখনোই হবে না। জিয়াকে এখানে দেখে অনেকটাই রেগে গিয়েছিল। ওর যে যতগুলো ফ্রেন্ডরা ছিল তারা সবাই তখন এখানে জিয়াকে বুলিং করতে শুরু করে, কারণ ওরা সবাই এখানে ঝাউয়ের আসলে চামচা ছিল, আর ওদের একটি কাজ ছিল ঝাউ যাকে বুলিং করবে ওরা সবাই মিলে তাকেই বুলিং করবে। এখানে আমরা জিয়ার একজন ক্লাসমেটকে দেখতে পাই। ও এখানে জিয়াকে বলছিল যে তুমি এখানে কেন এসেছো, তোমাকে তো কলেজ থেকে এখানে ইনভাইট করা হয়নি, কারণ তুমি তো কলেজে, তোমার তো ওখানে একদমই ভালো কোনো রিপুটেশন ছিল না, আর তুমি তো বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিলে, যার কারণে তোমাকে কলেজ থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল, তাহলে এখানে কিভাবে আসতে পারো? যাও অনেকটাই অবাক হয়ে যায়, এই মেয়েটি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে। বলতে থাকে জিয়া আমাকে একদমই কলেজ থেকে বের করে দেয়নি, বরং আমি তো কিছুদিনের জন্য কলেজ অফ করে দিয়েছি, আমি পরে আবারও কলেজে যাব। কিন্তু কেউ এখানে জিয়ার কোনো কথাগুলো বিশ্বাসই করছিল না, তারা জিয়াকে অনেকটা বেশি কথা শোনাতে শুরু করে। জিয়াকে সবাই এখানে একটি খারাপ মেয়ে বলতে শুরু করে, আর এটাও বলছিল যে এখন বুঝতে পেরেছি তুমি কিভাবে ওই ড্রেসটির টাকা দিতে পেরেছিলে। জিয়ার ক্লাসমেট বলতে থাকে জিয়াকে যে তুমি এই পার্টিতে এত সুন্দর একটি ড্রেস পরে এসেছো কেন, মিস্টার শাওকে সিরিয়াস করার জন্য? এখানে বলতে থাকে জিয়া এরকম কোনো কিছুই না। ঝাও বলে তাহলে এখানে কি দেখতে এসেছো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমাকে যেন এখানে না দেখি। বলতে থাকে জিয়া আমি এখান থেকে কেন চলে যাব, এই পার্টি তো আমার জন্যই রাখা হয়েছে, কারণ আমি হচ্ছি শাওয়ের ওয়াইফ,
সবাই তো হাসতে শুরু করে। একটি ছেলে তখন বলতে থাকে, ও আচ্ছা, তুমি যদি এখানে শাওয়ের ওয়াইফ হয়ে থাকো তাহলে আমি তো শাওয়ের বাবা। মানে এরা কেউ জিয়ার কোনো কথাগুলো এখানে বিশ্বাস করছিল না। জিয়াকে আরো বেশি করে কথা শোনাতে থাকে যে এই মেয়েটির মাথায় খারাপ হয়ে গিয়েছে। আর ঝাও সবাইকে অর্ডার দিয়েছিল যেন এখানে জিয়াকে আবার অনেক বেশি বুলিং করা হয়। দেখা যায় তখন জিয়ার ক্লাসমেট আর ঝাওয়ের যতগুলো ফ্রেন্ড ছিল তারা সবাই আবারও এখানে চলে এসেছিল জিয়াকে বুলিং করতে। জোর করে জিয়ার ওই ড্রেসটি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল আর তাকে পার্টি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। তখনই ভিতরে জিয়ার বাবা চলে এসেছিল। জিয়াকে তো ওদের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছিল। জিয়ার বাবাকে দেখার পর এখানে ঝাও আর ওর ফ্রেন্ডরা মিলে আবার জিয়ার বাবাকে বুলিং করতে শুরু করে। বলছিল ঝাও যে এদের মতন গরিবদেরকে এখানে কে আসতে দেয়। জিয়ার বাবার অনেকটাই রাগ হয় আর বলতে থাকে, তোমরা কি আমাকে চেনো? আমি তোমাদেরকে এই পার্টি থেকে বের করে দেবো। আর ওদেরকে মারতে যাচ্ছিল। তখন ঝাও বলতে থাকে, একদমই এরকম কোনো কিছু করতে আসবি না, কারণ তোর তো পাও একটি প্রথম থেকে নষ্ট, আর এরকম করলে আমরা দ্বিতীয় পাওটিও নষ্ট করে দেব। জিয়ার এবার অনেকটাই রাগ হয়েছিল ঝাওয়ের ওপরে যে ওর বাবার সাথে এরকম ব্যবহার কি করে করতে পারে। তাই তো এখানে অয়েনের গ্লাস নিয়ে ওটা ঝাওয়ের উপরেই ফেলে দিয়েছিল। ঝাও এতে অনেকটাই রেগে যায়। এখানে অনেক জোরে একটি থাপ্পড় মারতে আসছিল জিয়াকে, কিন্তু জিয়া ওর হাতটি ধরে নিয়েছিল। এরপরে ওকে বলতে থাকে, আমার হাজবেন্ড আমাকে বলেছে যদি কেউ আমাকে বুলিং করে তাহলে তাকে যেন আমি একদমই ছেড়ে না দেই, তাকেও যেন আমি একদম উচিত শিক্ষা দেই। তাই আমি এখানে তোমাকে একদমই দেবো না আমাকে বুলিং করতে। তখনই এখানে শাওয়ের গার্ডরা চলে এসেছিল। তাদের হাতে অনেক দামি দামি গিফট ছিল আর সবাই এইসব গিফটের যখন দাম শুনতে পায় অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। গার্ডরা এখানে বলতে থাকে, শাও এই সব কিছু তার ওয়াইফের জন্য এখানে নিয়ে এসেছে। সবাই মনে করেছিল এই সবকিছু এখানে ঝাওয়ের জন্য নিয়ে এসেছে। আর যখন এখানে জিয়া যেতে নিয়েছিল তো ঝাও ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর নিজেই তখন সামনে চলে আসে। বলতে থাকে, আমি জানতামই না শাও আমার জন্য এত বড় একটি সারপ্রাইজের আয়োজন করবে। ও আমাকে বিয়ে করতে চায়। আমি অনেক খুশি হয়েছি, ওকে আমি বিয়ে করে নেব। আর মনে মনে বলতে থাকে যে জিয়া তুমি তো অনেক বেশি কথা বলছিলে, কিন্তু দেখো ও তো আসলে তোমাকে বিয়ে করবে না, ও আমাকেই বিয়ে করবে। জিয়া এখানে ওকে কোনো কিছুই বলছিল না, কিন্তু জিয়ার বাবা তো এসব কিছুতে রেগে যায়। ওকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু জিয়া ওর বাবাকে থামিয়ে দেয়। বলতে থাকে যে ওদের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই, যেটা সত্যি ওটা এমনিতেই বের হয়ে আসবে। তখন এখানে সবার সামনে গ্র্যান্ড মা চলে এসেছিল। গ্র্যান্ড মাকে দেখার পর ঝাও এখানে তাকেও কথা শোনাতে শুরু করে, অপমান করছিল। আসলে ঝাও একদমই জানতো না যে ইনি হচ্ছে শাওয়ের গ্র্যান্ড মা। গ্র্যান্ড মা বলতে থাকে, আমি সবার সামনে অনেকটাই কম আসি, তাই মনে হয় এখনকার মেয়েরা আমাকে একদমই চিনতে পারে না। গ্র্যান্ড মা বলেছিল যে এখানে তোমরা ঝাওকে থাপ্পড় মারো আর ওকে এই পার্টি থেকে বের করে দাও। এরপরে তো এইদের যে ম্যানেজার ছিল এমনটি করতে যাচ্ছিল, কিন্তু ঝাও দেখা যায় এখানে ম্যানেজারের হাতটিও ধরে নিয়েছিল আর বলে, তোমাদের সাহস কিভাবে হয় আমার সাথে এরকম করার? তোমরা কি জানো যে শাও আমার হাজবেন্ড হবে? বলছিল ম্যানেজার ঝাওকে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। যখন সত্যিটা জানতে পারবে তখন আর দেখবে একদমই সহ্যই করতে পারবে না, আর এটা খুব তাড়াতাড়ি তোমার সাথে হবে। নিজের ভুলটা বুঝতে পারবে, তখন তোমার কি অবস্থা হবে এটা তুমি নিজেও জানবে না। একটু পরে এখানে রোজি চলে এসেছিল আর রোজি এখানে আসার পরে তো ঝাওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। ও ঝাওকে এখানে অনেকগুলো থাপ্পড় মারবে, তাই তো বলতে থাকে যে আমি তোমাকে প্রথম থাপ্পড়টি মেরেছি এখানে আমার ভাবির সাথে খারাপ ব্যবহার করার জন্য। এরপরে ও ঝাওকে আরও একটি থাপ্পড় মেরেছিল আর বলতে থাকে, দ্বিতীয় থাপ্পড় মেরেছি তুমি যে আমার গ্র্যান্ডমার সাথে খারাপ ব্যবহার করেছো, তাকে অপমান করেছো এই কারণে। আর তৃতীয় থাপ্পড়টা এই কারণে মেরেছি কারণ তুমি যে আমার ভাবিকে ওই দিন সবাই একটি থাপ্পড় মেরেছিলে। এখানে বলতে থাকে, জিয়া তুমি এই কথাটি কিভাবে জানতে পেরেছো? রোজি বলে, এটা আমাকে ভাইয়াই বলেছে। ভাইয়া তো খোঁজ নিয়েছিল যে ওই দিন শপে তোমার সাথে কি হয়েছিল। এখানে সত্যিটা জানার পর অনেকটাই অবাক হয়ে গিয়েছিল ঝাও। ওর তো অনেক রাগ হয় জিয়ার উপরে, তাই এখানে জিয়াকে ধাক্কা দিয়েছিল। আর জিয়া যখন এখানে পড়ে যেতে নিচ্ছিল তখনই এখানে শাও এসেছিল, জিয়াকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এরপরে এখানে বলতে থাকে জিয়াকে যে তুমি ঠিক আছো তো? আর ও তখন এখানে সবার সামনে বলে দেয়, জিয়া আমার ওয়াইফ, আমি ওকেই বিয়ে করতে যাচ্ছি। এইটা জানার পরে সবাই অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। বলতে থাকে এখানে শাও ঝাওকে, তোমার ভাগ্যটা অনেক ভালো যে এখানে জিয়া পড়ে যায়নি। যদি ও পড়ে যেত তাহলে তুমি দেখতে আমি তোমার কি অবস্থা করতাম। আর গার্ডদেরকে বলেছিল যেন ঝাওকে এখান থেকে নিয়ে চলে যায়, ঝাও যেন আর কখনোই তাদের কাছে আসতে না পারে। ঝাও তো এইসব কিছু একদমই বিশ্বাসই করছিল না। এরপরে এখানে যে জিয়ার ফ্রেন্ড ছিল ও এসে সরি বলতে থাকে জিয়াকে। বলতে থাকে, শাও আমি তো মনে করেছিলাম তুমি জিয়ার ভালো ফ্রেন্ড হবে, তাই আমি তোমাকে এখানে ইনভাইট করেছিলাম যে জিয়া যখন তোমাকে দেখবে অনেকটাই খুশি হয়ে যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি জিয়ার এরকম একটি ফ্রেন্ড। তুমি জিয়াকে কষ্ট দিয়েছো, তাই কখনোই আর এখানে আসতে পারবে না। জিয়ার ফ্রেন্ড তখন এখানে জিয়ার পা ধরে অনেক বেশি সরি বলতে থাকে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এরপরেও শাও এখানে গার্ডদেরকে দিয়ে জিয়ার
এর ফ্রেন্ডকে বের করে দিয়েছিল। জিয়া তখন বলতে থাকে শাওকে, এই সবকিছু কি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? শাও বলে একদমই না, যে আমার ওয়াইফকে এরকম ভাবে কষ্ট দেবে আমি তাকে একদমই ছাড়বো না, আমি চাই না কেউ তোমাকে এখানে কষ্ট দিক। এরপরে শাও এখানে সবার সামনে হাঁটু গেড়ে জিয়ার সামনে বসে পড়েছিল আর ওকে তো একটি রিং দিয়ে এখানে প্রপোজ করে বিয়ে করার জন্য। জিয়া তো অনেকটাই খুশি হয়েছিল, সে খুশি খুশি হ্যাঁ বলে দেয়। এরপরে এখানে শাও তাকে কিস করেছিল। এইটা দেখার পর সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আর এখানে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই সুন্দর সুন্দর রোমান্টিক ড্রামাগুলো দেখার জন্য। বাই বাই।